আরে মিথিলা, মা তুমি এভাবে বোরকা পরে এখানে? এখন ভাবতেও আমার ঘৃণা হচ্ছে যে তুই আমার মেয়ে। আমি এক্ষুনি গিয়ে মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। কামরুল, আমার ভুল হয়ে গেছে। চুপ কর ডাইনি। তোর মাকে বৃদ্ধাশ্রমে রাখলে সমস্যা কি? হ্যাঁ, একটু আগে তুই তো তোর নিজের মাকে গলা ধাক্কা দিয়ে বলি বৃদ্ধাশ্রমে রেখে আসতে। মিথিলা, মিথিলা, আরে বাইরে এসে দেখো কাকে নিয়ে এসেছি। তুমি কাকে নিয়ে এসেছো? দুদিন পর তো ঈদ, তাই মাকে বৃদ্ধাশ্রম থেকে বাড়িতে নিয়ে এসেছি। মা আমাদের সাথে ঈদ করবে, বলো তো কেমন হয়েছে? ঈদ করার জন্য তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রম থেকে বাড়িতে নিয়ে এসেছো? তুমি কার থেকে জেনে তোমার মাকে বাড়িতে নিয়ে এসেছো আগে সেটা আমাকে বলো। আরে বাহ, আমি আমার মাকে বাড়িতে নিয়ে এসেছি বৃদ্ধাশ্রম থেকে, এখানে কার কাছে শুনে আনতে হবে? তাছাড়া মা যদি আমাদের সাথে বাড়িতে ঈদ করে তাহলে সমস্যার কি আছে? সমস্যা কি তুমি বুঝতে পারছো না? তোমার মাকে আমার একদমই ভালো লাগে না। তোমার মায়ের কার্যকলাপ কোনো কিছুই আমার পছন্দ হয় না। সারাদিন বাসায় বসে খাবে আর ঘুমাবে, আমার একটা কাজেও সাহায্য করে না, আর এটাই বড় সমস্যা। আর তাছাড়া ঈদ উপলক্ষে আমাদের সবার শপিং করা হয়ে গেছে। এই যেমন ধরো আমার মায়ের জন্য শাড়ি, বাবার জন্য পাঞ্জাবি, ভাইয়ের জন্য শার্ট প্যান্ট, আর আমাদেরও তো শপিং করা হয়ে গেছে। আচ্ছা, এখন তোমার মায়ের জন্য যদি শপিং করা লাগে তাহলে কি আমাদের এক্সট্রা খরচ হবে না? আরে খরচ তো হবেই, যেখানে আমাদের দুই পরিবারের সকলের ঈদের জন্য পোশাক আশাক কেনা হয়ে গেছে, সেখানে মায়ের জন্য এক্সট্রা করে কিনতে গেলে তো টাকা পয়সা খরচ হবেই। তুমি এভাবে কথা বলছো কেন? তুমি কত টাকা মাসে ইনকাম করো যে তোমার মায়ের জন্য কেনাকাটা করতে হবে? তোমাকে ভালোভাবে বলছি, তোমার মাকে এক্ষুনি বৃদ্ধাশ্রমে রেখে এসো, তা না হলে কিন্তু আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। দেখো মিথিলা, মা তো ঈদের পরে চলে যাবে, দুদিন পর ঈদ, মা থাকুক না এই বাড়িতে। তাছাড়া মাকে ঈদের জন্য নতুন পোশাক কিনে দিতে হবে না। তুমি শুধু মায়ের জন্য তোমার মনে একটু দয়া মায়া রেখো, আর মাকে এখানে একটু থাকতে দিও। কামরুল, তুমি আমাকে আমার আসল রূপ দেখাতে বাধ্য করো না। তুমি যদি আর একটি কথাও এখানে দাঁড়িয়ে বলো, আমি কিন্তু তোমার মাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। দেখো মিথিলা, মায়ের পায়ে নিচে সন্তানের বেহেশত, আর কোনো সন্তানে চায় না তার মাকে ছাড়া ঈদ করতে। প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আর তোমার তো 2টা দিন, মা ঈদ পর্যন্ত থাকুক না। আরে মিথিলা, আরে তুমি এটা কি করলে? আরে মা মুরব্বী মানুষ, ব্যথা পাবে তো। তোমার মা এখানে পড়ে গিয়ে ব্যথা পাক আর মারা যাক সেটা আমি দেখতে যাব কেন? আর এই যে মহিলা, এত কথা শোনা সত্ত্বেও তুই এখানে পড়ে আছিস কেন? যা, বেরিয়ে যা। আরে উঠুন, উঠুন। আয় আয় ভাই, ভিতরে আয়। এই যে নষ্ট মহিলা, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? মা, তুমি এভাবে বোরকা পরে এখানে? তার মানে এতক্ষণ তুমিই বোরকা পরেছিলে? চুপ কর, আর একটি কথাও তুই বলবি না। আমার জামাই তোর সম্পর্কে অনেক কথা আমাকে বলেছে, আমি বিশ্বাস করিনি। আমি মনে করেছি আমার মেয়ে অনেক ভালো, কিন্তু আজকে তার প্রমাণ আমি পেলাম। আজ আমি নিজের চোখে দেখলাম তোর মতো ডাইনি এই দুনিয়াতে দ্বিতীয়টা নেই। আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, কিন্তু এখন মনে হচ্ছে তুই কোনো মানুষের গর্ভে জন্ম নিসনি। আমি তোকে অনেকবার বুঝিয়েছি, আমি যেমন তোর গর্ভধারিণী মা, তেমনি বিয়ের পরে কামরুলের মাকে তুই নিজের মা হিসাবে দেখবি। এখন ভাবতেও আমার ঘৃণা হচ্ছে যে তুই আমার মেয়ে। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। না মা, তুমি ওকে ক্ষমা করবে না। আর তোকে বলছি, আমি এক্ষুনি গিয়ে মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, শুধুমাত্র তোকে শিক্ষা দেওয়ার জন্য যে মাকে বৃদ্ধাশ্রমে রাখলে কতটা কষ্ট হয়। কামরুল, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর তুমি আলামিনকে বুঝিয়ে বলো ও যেন মাকে বৃদ্ধাশ্রমে রাখতে না যায়। চুপ কর ডাইনি, নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় কিছুই না, তাই না? তোর মাকে বৃদ্ধাশ্রমে রাখলে সমস্যা কি? হ্যাঁ, একটু আগে তুই তো তোর নিজের মাকে গলা ধাক্কা দিয়ে বলি বৃদ্ধাশ্রমে রেখে আসতে, তাহলে এখন যদি আলামিন তোর মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাহলে সমস্যা কি? একটু আগে তুই কি বললি? আমার মায়ের জন্য জামা কাপড় কিনতে গেলে এক্সট্রা টাকা লাগবে। এই টাকা কি তুই ইনকাম করিস না তোর বাপ ভাই এসে টাকা দিয়ে যায় যে আমার মায়ের জন্য ঈদের পোশাক কিনতে গেলে এক্সট্রা টাকা খরচ হবে? আমার মাকে তোর ভালো লাগে না, আমার মাকে তোর যন্ত্রণা মনে হয়, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু তোর নিজের মাকে কেন ভালো লাগে? কেন তাকে যন্ত্রণা মনে হয় না? ও বুঝতে পেরেছি, সে তোর নিজের মা, আর যে বৃদ্ধাশ্রমে থাকে সে আমার মা, তাই তো? কামরুল, বলছিলাম কি, এই নির্লজ্জ বেহায়া, কথার ভিতর কথা বললি কেন? তুই কথা বলার ভিতর আমি কি তোকে ডিস্টার্ব করেছি? আমার এখনো কথা বলা শেষ হয়নি, আমার কথা শেষ হবে তারপর তুই কথা বলবি। আরে মা ছাড়া এই পৃথিবীটা সন্তানের জন্য শান্তির জায়গা না। যার মা নেই সেই জানে মা ছাড়া কতটা কষ্ট হয়। আরে আমার তো মা আছে, আমার মা থাকা সত্ত্বেও আমি আমার মায়ের মুখটা দেখতে পারি না, আমার মাকে নিয়ে ভালো মন্দ খেতে পারি না, আমি আমার মাকে মা বলে ডাকতে পারি না, শুধুমাত্র তোর কারণে। তোকে আমি কতবার বুঝিয়েছি, এমনকি তোর পরিবারের লোকজনকে আমি বুঝিয়েছি, কোনো কাজ হয়নি। তাই তো তোর মাকে আজকে এখানে প্ল্যান করে ডেকে এনে
আজকে পুরো বিষয়টা ক্লিয়ার করলাম। একটা কথা বলতো, তুই কি তোর মাকে বৃদ্ধাশ্রমে রেখে একটা মুহূর্ত থাকতে পারবি? কামরুল, আমি তো বললাম আমি একটা ভুলের মধ্যে ছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কোনোদিনও তোমার মায়ের সাথে কোনো প্রকার ঝামেলা করব না। না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, কারণ তুমি যে অপরাধ করেছো সেটা ক্ষমার অযোগ্য। মা, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার মেয়ের সাথে আমি আর সংসার করতে পারবো না। আমি আজই আমার মাকে বৃদ্ধাশ্রম থেকে এনে গ্রামের বাড়িতে চলে যাব। সেখানে খেয়ে থাকি না খেয়ে থাকি, অন্তত শান্তিতে আমি আমার মায়ের কোলে ঘুমাতে পারবো। বাবা কামরুল, আমিও তো তোমার মা, তাই আমি তোমার কাছে অনুরোধ করছি, এবারের মতো আমার মেয়েকে তুমি ক্ষমা করে দাও। আর চলো আমরা সবাই মিলে তোমার মাকে নিয়ে আসি। আর শোনো, তুমি হচ্ছে এই বাড়ির কর্তা, তুমি যেটা বলবে সেটাই হবে। আজ থেকে আমি তোমাকে বলছি, তোমার মাকে এনে তুমি যেভাবে এই সংসারটা চালাবে সেইভাবে চলবে। যদি আমার মেয়ে এর ব্যতিক্রম কিছু করে তাহলে তুমি তখন তোমার সিদ্ধান্ত গ্রহণ করো, সেখানে আমরা কোনো প্রতিবাদ করতে আসবো না। এবারের মতো তুমি ক্ষমা করে দাও, আমাদের কথাটা মেনে নাও বাবা।